তাদের লাইভ কি শুরু হয়ে গেছে? আহ লাইভ তো শুরু হয়েছে, আপুর বোধহয় নেট প্রবলেম হচ্ছে। তাহলে আমরা আলোচনা করি, কেমন? আহ, বিশেষ করে আজকে নিউ বাংলা অবশ্যই জানাবো। টিভি আজকের অনুষ্ঠানটা আয়োজন করেছেন। আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন উপস্থাপিকা রায়সা রাজিতা এবং আমাদের আরেকজন আবৃত্তি শিল্পী তুলি বিশ্বাস আর আমি গোলাম কিবরিয়া পিনু। তো স্বাভাবিকভাবে যান্ত্রিক গোলযোগ বা যোগাযোগহীনতার কারণে আমাদের আজকের অনুষ্ঠানের উপস্থাপিকা রাইসা রাজিতা একটু আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন। সে কারণে অনুষ্ঠান যখন শুরু হয়েছে আমরা দুজনে খানিকটা আলাপ আলোচনা করি। তো আমি একটু তুলি বিশ্বাস, আজকে আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী এখানে উপস্থিত আছেন। আজকে অনুষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী মনে হয় যে কবিতা আবৃত্তি হবে, তাই না? তো সে কারণে আমি তুলি বিশ্বাসকে আহ্বান করব উনি যেন কবিতা আবৃত্তি শুরু করেন, তারপর আমরা যদি আরো আলোচনা করব, কেমন? আবৃত্তি শুরু করব। তার আগে কিছু হুম। কথা। সবার প্রথমে তো ধন্যবাদ জানাতে হয় নিউ বাংলা টিভি এত সুন্দর আয়োজন করার জন্য। সরকারি বরিশাল বিশ্ববিদ্যালয় কলেজ আবৃত্তি সংঘ আন্দোলন পক্ষ থেকে আমি তুলি বিশ্বাস সমস্ত অনুষ্ঠান জুড়েই আছি। বর্তমান পরিস্থিতিতে আসলে কবিতা চর্চা হচ্ছে না, হচ্ছে তবে আগের মতো হচ্ছে না। ভুল ভ্রান্তি হলে দয়া করে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, অনুষ্ঠান তো কিছুক্ষণ আগে শুরু হয়ে গেছে, আমরা একটু সূত্রপাত করেছি। আপনি জি এখন ভাই, শুরু করতে আন্তরিকভাবে পারেন আবার। দুঃখিত, আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি অফলাইন হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি যেভাবে শুরু করতে চেয়েছিলাম, ভাইয়াকে এবং আপুকে ফোন করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো আমি প্রথমেই দর্শকদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আমন্ত্রিত কবি গোলাম কিবরিয়া পিনু ভাইয়ার সাথে, যিনি লেখক সঙ্গীত সভাপতির দায়িত্ব পালন করছেন এবং একই সাথে বাংলাদেশ একাডেমির জীবন সদস্য ও এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের সদস্য সহ অনেকগুলো সংগঠনের সাথে যুক্ত আছেন। তিনি প্রবন্ধ, ছড়া ও অন্যান্য লেখালেখির সঙ্গে যুক্ত আছেন, যার জন্য তিনি অর্জন করেছেন অনেক সম্মাননা। তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ভাইয়া আমাদের অনুষ্ঠানে, এবং আমাদের সাথে আবৃত্তি শিল্পী উপলক্ষে উপস্থিত আছেন তুলি বিশ্বাস আপু। আপু, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপু। হ্যাঁ, আপনাদেরকেও আমরা শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিউ বাংলা টিভির সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা, এবং পাশাপাশি যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের প্রতিও শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ। জি। দর্শকদের উদ্দেশ্যে বলে নিচ্ছি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন নিউ বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। পুরো অনুষ্ঠান জুড়ে আমি রাইসা রাজিতা আপনাদের সঙ্গেই আছি। তো প্রথমেই ভাইয়ার কাছে চলে যাচ্ছি। ভাইয়া, এই কঠিন পরিস্থিতিতে কেমন আছেন? আসলে তো একটা বিপর্যয় কাল আমরা অতিবাহিত করছি, এটা মহা সংকট কাল। ১০০ বছরের মধ্যে এই শতাব্দীতে এ ধরনের সংকটের মুখোমুখি আমরা আর কখনো হইনি। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা দুমড়ে মুচড়ে পড়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রতিদিন আমাদের অনেক স্বজন মারা যাচ্ছে, পরিচিত জন মারা যাচ্ছে, অনেকের আত্মীয় স্বজন মারা যাচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন।
এটা একটা মানবিক বিপর্যয় হিসাবে দাঁড়িয়েছে। আমরা একটা অশনি আশঙ্কার মধ্যে দাঁড়িয়েছি যে ভবিষ্যতে আর কি হবে। আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি যে এই ভাইরাসটার আক্রমণ এখনো কমেনি, বরং আরো দ্বিতীয় পর্যায়ে এটা আরো বাড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। তো সেই মুহূর্তে আমি তো একজন মানুষ, আমি মানব সমাজের অংশ হিসাবে আমারও তো খারাপ লাগছে। আমিও সংকটের মধ্যে আছি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে। আমরা আগের মতো স্বচ্ছন্দভাবে বের হতে পারি না। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারি না। অনেকের সঙ্গে মিশতে পারি না। আমাদের সন্তানরা স্কুলে যেতে পারছে না। স্কুল কলেজ বন্ধ। সব মিলে তো একটা মহা সংকটে বলবো আমরা। তবুও আমরা চাচ্ছি যে এই সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটানো যায়। আমাদের শক্তি সামর্থ্য, বুদ্ধিমত্তা, আমাদের সৃজনশীলতা, আমাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই অবস্থা আমরা কেটে তুলতে পারবো বলে আশা করি। এবং সেই আশাবাদ থেকে আমরা ভালো থাকতে চাই বলে আমরা মনে করি। জি ধন্যবাদ। জি আপু কেমন আছেন সেটা বলেন। তুলি আপুর কাছে চলে যাচ্ছি। কেমন যাচ্ছে দিনকাল? জি আপু, ভালো আছি। আসলে বর্তমান যে পরিস্থিতি, বলতে গেলে ভালো আছি। আসলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বলতে পারবো না যে ভালো আছি। নিজের সন্তুষ্টি সবাইকে বোঝানোর জন্য বলা হয় যে ভালো। আসলে মহামারী শুধু নামই শুনেছি, মহামারী বইতে পড়েছি, কিন্তু এই প্রথম দেখা। সব মিলিয়ে আছি, ভালোই আছি। আপনি কেমন আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। এখনকার এই পরিস্থিতিতে এইটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে আমরা সুস্থ আছি। যারা অসুস্থ আছেন, যারা হসপিটালে ভর্তি আছেন, হসপিটালাইজড আছেন, সেই সব দিক থেকে চিন্তা করলে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি শুরুতেই আগে ভাইয়ার কাছে চলে যাচ্ছে আবার। লেখালেখির জগতে এই বিচরণ কিভাবে শুরু হলো? আসলে তো আমরা তো কিশোর বয়স থেকে লেখালেখির সঙ্গে যুক্ত। আমাদের জন্ম সে পাকিস্তান আমলে, অনেক আগে। এবং পাকিস্তান আমলটা আমরা পেয়েছি শৈশবকাল, মানে শিশুকাল। তারপর কিশোর বয়স এসে আমরা দেখলাম স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ, আহ, তারপর অনেক রাজনৈতিক উত্থান পতন। তো আমাদের মূলত আহ, মানে সৃজনশীল কাজ, কবিতা লেখা বা সাহিত্যর সঙ্গে যুক্ত হওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে। এবং সেই সময় আমি বেড়ে উঠেছি গাইবান্ধা শহরে, ছোট একটি মফস্বল শহর। তখন আরো ছিমছাম ছিল, অত্যন্ত অল্প সংখ্যক লোক ছিল। তো আমি সেই শহরে বেড়ে উঠেছি, প্রাইমারি স্কুলে পড়েছি সেখানে। তারপর উচ্চ বিদ্যালয় পড়ে, কলেজে পড়ে, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এবং সেই সময় আমার কাছে মনে আচ্ছা। হয় যে আমাদের শহরটি অত্যন্ত সুন্দর ছিল। একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিতে আমরা নিয়মিত যেতাম। আমাদের একটা স্টেডিয়াম ছিল, স্কুলের মাঠ ছিল, সেখানে খেলতাম। একটা পার্ক ছিল, সেই পার্কে যেতাম। আমাদের অভ্যাস হয়েছিল সেই সময়, বুক স্টল ছিল, ঢাকা থেকে পত্র-পত্রিকা যেত, সেখানে প্রতিদিন যেতাম। তার পরবর্তীতে সেই সময় আমরা শিশু কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই, বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতায় অংশ নিই স্বাধীনতার পর। তারপর স্থানীয় অনেকগুলো পত্র পত্রিকা বের হতো, সাপ্তাহিক বের হতো, সেখানে আমাদের লেখা প্রথম ছাপা হওয়া শুরু করলো। তারপর আমরা গাইবান্ধা থাকাকালীন সময় ঢাকায় পত্র পত্রিকায় আমরা লেখা পাঠাই। বিশেষ করে সেই কিশোর বয়সে আমরা শিশু কিশোর পাতা যেগুলো ছিল, কচিকাঁচার আসর, খেলাঘর, সাত ভাই চাপ্পা, এগুলোতে আমরা লেখা পাঠাতাম এবং সেই সময় লেখাগুলো ছাপা শুরু হতো। এবং এইভাবে আমাদের প্রাথমিক পর্যায়ে লেখালেখির সঙ্গে আমরা যুক্ত হই। যুক্ত হওয়া শুরুটা হুম। এইভাবেই। হ্যাঁ, আরো অনেক আছে। আরো অনেক ঘটনা। হ্যাঁ, এগুলো লেখালেখি শুরু থেকে শুরু হয়ে এখন তো আমরা মানে নিয়মিতভাবে লিখছি।
আমি ঢাকায় আসলাম 1983 সালে, 84 সালে আমার প্রথম কবিতা বই বেরোলো, এখন সাইরেন বাজানোর সময়। সেই বইটা যখন বের হয় তখন কবিতার বই, অনেক আনন্দের বিষয় ছিল, অনেক খুশির বিষয় ছিল, অনেক এক ধরনের অ্যাডভেঞ্চার ছিল। বইটা বের হওয়ার পর আমরা সেই বই নিয়ে ঢাকায় যে বইমেলা হতো তখন খুব সংকুচিত পরিসরে বাংলা একাডেমির পুকুর পাড় ধরে কয়েকটি সারি জি মিলে সেখানে আমরা বাসা থেকে টেবিল নিয়ে গিয়ে বসে বই বিক্রি করতাম। এবং সেই সময় প্রথম যখন বই বের হয়, আমার প্রথম বইটা বের করে পাণ্ডুলিপি প্রকাশনী, এবং সেই প্রকাশনী থেকে প্রথম বই বের করে তিনজন কবি, তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় কবি নির্মলেন্দু গুণ, আমার এবং আমার এক বন্ধু ছিলেন, উনি সম্প্রতি কিছুদিন আগে মারা গেছেন, মাসুদ বিভাগী, ওনারও একটা বই বের হয়। এই তিনটি কবিতার বই সে সময় বের হয়। তার পরবর্তীতে তো এক এক করে আমাদের কবিতার বই বের হতেই থাকে। সব মিলে আমার এখন 26টি বই, ছড়ার বই আছে শিশু একাডেমি থেকে বের হয়ে, আর অন্যান্য প্রকাশনী থেকে বের হয়েছে, প্রবন্ধের বই বের হয়েছে, গবেষণামূলক বই বের হয়েছে বাংলা একাডেমি থেকে। এইভাবে একটা ধারাবাহিকতা বজায় রাখছি আমরা এখনো, লেখালেখির সঙ্গে এখনো আছি। আচ্ছা, আসলে সবকিছুর শুরুটা অন্যরকম আনন্দের থাকে। প্রথম লেখা, প্রথম প্রকাশ সবকিছুই একটা অন্যরকম অনুভূতি থাকে। প্রতিটা লেখাই যখন প্রকাশ পায় সেটা কিন্তু প্রতিটাই একটা ভালো লাগার বিষয় যে আমার লেখা বই বের হচ্ছে, কিন্তু প্রথম শুরুটা যেটা থাকে সেটা সত্যি অন্যরকম অনুভূতি থাকে। তো ভাইয়ার সাথে তো কিছুক্ষণ গল্প করলাম, ভাইয়ার কিছু কবিতা আমরা শুনে আসি আগে। তুলি আপুর কাছে একটা আবৃত্তি শুনে আসি। আবৃত্তি করছি, সুন্দরবনকে একা থাকতে দাও। সুন্দরবনকে একা থাকতে দাও। ওর নিঝুমতা, ওর নিঝুমতা নিয়ে ওকে একা থাকতে দাও। ওর পাখির কিচিরমিচির নিয়ে, ওর দেও পিঁপড়ে নিয়ে, ওর ঝুলন পূর্ণিমা নিয়ে, ওর নদীর জলশব্দ নিয়ে একা থাকতে দাও। ওর বন হেতাল, ওর বেলপাতা, ওর বাঘ হরিণ নিয়ে একা থাকতে দাও। ওর বাওয়ালি মৌয়ালি নিয়ে রৌদ্র তাপে একা থাকতে দাও। ওর কচি পাতা, ওর পঞ্চমুখী জবা, স্বর্ণলতা নিয়ে একা থাকতে দাও। ও তো অনিষ্ট ডেকে আনেনি, মরণ কালো না। তবে তবে কেন তার সমাধি তৈরি করা হচ্ছে? ওর শ্বাস উঠলে তোমারও হবে প্রাণ। ওকে জমে টানলে তোমাকেও যেতে হবে লাশ কাটা ঘরে। তোমাকেও যেতে হবে ঘরে। ধন্যবাদ। অসাধারণ। সুন্দরবনকে একা থাকতে দাও আছে এই এখন সুন্দরবন সত্যি একা একাই আছে। সেখানে এখন টুরিস্টদের কোনো আগমন নেই, নিরিবিলিতে সবুজের বিচরণ চলে যাচ্ছে। তো আপুর আবৃত্তি শোনার পর এখন আবার ফিরে যাচ্ছি পিনু ভাইয়ার কাছে। তার আগে দর্শকদের কিছু কমেন্ট এসেছে। মামুন সারওয়ার, আচ্ছা, আহাদুর জামান লিখেছেন তোমার জন্য সেই মেয়ে কবিতা অনুরোধ রইল। স্বপন রেঞ্জের অনুরোধ করেছেন। আচ্ছা, আবার গল্পে ফিরে যাচ্ছি পিনু ভাইয়ের কাছে।
ভাইয়া, আপনি তো অনেক সংগঠনের সাথে যুক্ত আছেন। তো কবিতা লেখালেখি এইসব সংঘ যেগুলো আছে, সংগঠন, সেগুলোর সাথে দেখা যায় একটা একটার সাথে ওতপ্রোত এরকম হয়েছে যে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে? আমি প্রশ্নটা শুনতে পারিনি, একটু ডিস্টার্ব ছিল, একটু আবার বলা যাবে? জি জি, অবশ্যই। আপনি তো বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং লেখালেখি করছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, তো এগুলো একটা অন্যটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো কখনো কি এরকম মনে হয়েছে যে, বা কখনো কি এরকম হয়েছে যে লেখালেখির জন্য আপনি কিছু স্যাক্রিফাইস করেছেন, যে এর চেয়ে বেটার অপশন আমার কাছে ছিল, কিন্তু না, আমি এটা পছন্দ করি, এই জন্য আমি এই রাস্তাতেই হাঁটবো? না, আসলে আমরা তো শৈশবকাল থেকে সংগঠন করেছি, এবং সেসব সংগঠন মূলত অনেকটা শিল্প সাহিত্য ভিত্তিক। কবিতার সংগঠন, যেমন আমি জাতীয় কবিতা পরিষদ করেছি বহু বছর, 20-25 বছর। আমি সাধারণ সম্পাদকও ছিলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম প্রায় 10 বছর। তারপর অন্যান্য সংগঠনও করেছি। তো এগুলো সংগঠন করা মানে এক ধরনের সময় তো যায় ঠিকই, কিন্তু এগুলো সংগঠনের মধ্য দিয়ে আমরা যারা কবিতা লিখি তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, মত বিনিময় হয়, একসঙ্গে কবিতা পড়া যায়। সেগুলো মিলে আমার কাছে মনে হয় এগুলো যদি আমরা পজিটিভলি নেই তাহলে নেওয়া যায়। অনেকে হয়তো সংগঠন না করেও ভালো কবিতা লিখতে পারে, এবং সংগঠন থেকে বিচ্ছিন্ন হয়েও হয়তো গল্প, অন্যান্য সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। তা আমি জি আচ্ছা। আমার বিষয়টা হয়েছে, আমি সংগঠন অনেকগুলো করেছি। এটা আমার জীবনের ধারাবাহিকতার সঙ্গে আমি জড়িয়ে রেখেছি, এবং এতে হয়েছে কি, অনেক ধরনের এক ধরনের মিথস্ক্রিয়া হয়েছে। অভিজ্ঞতার, মানুষের সাথে সম্পর্কের, সামাজিক অনুভূতি, চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর ক্ষেত্রেও একটা ভূমিকা রেখেছে সংগঠন। এগুলো কবিতা ক্ষেত্রেও একটা সূক্ষ্মভাবে প্রভাব রেখেছে বলে মনে করি আমার ক্ষেত্রে। হয়তো অনেকে সংগঠন নাও পছন্দ করতে পারে, নাও করতে পারেন। এটা তাদের স্বাধীন মতামত, স্বাধীন অবস্থান। সেটা তারা সংগঠন থেকে দূরবর্তী থাকতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে সংগঠনের মধ্য দিয়ে তো আমরা আমাদের কিছুটা জীবন দৃষ্টিভঙ্গি কাজ করেছে, দর্শন কাজ করেছে, সমাজ চিন্তা কাজ করেছে, এবং জন্মভূমির প্রতি যে দায়বদ্ধতা, সেটাও অনেকটা আহ, বাস্তবায়ন করার ক্ষেত্রে কবি হিসাবে, লেখক হিসাবে যে সামাজিক দায়বদ্ধতা আছে, ভূমিকা আছে, সেই সূত্র ধরেও আমরা অনেকে সংগঠনের সঙ্গে যুক্ত থেকেছি এবং সংগঠন করেছি। এবং সেই দিক থেকে মনে হয় যে এটা তো স্যাক্রিফাইস এর বিষয় না, বা সময়টা বেশি গিয়েছে এইভাবে আমি মনে করি না। এটা আমারও আহ, অভিজ্ঞতার দিক থেকে আমিও লাভবান হয়েছি। আমি মনে করি যে আমার ক্ষতি হয়নি। আহ, মানুষ তো আর আজকের যুগে কবি লেখকরা তো আর সেই নক্ষত্র আলোকের বাসিন্দা নয়, বা কোনো না। বনের বাসিন্দা নয়, বা বনে জি। থাকার মতো বিষয় নয়। এই দেশের কবিরা, লেখকরা পৃথিবীর সব জায়গারই তারা এই সমাজের বসবাস করে, এবং সমাজের সঙ্গে তাদের অর্থনৈতিক জীবন যুক্ত আছে, পেশাগত জীবন যুক্ত আছে, পারিবারিক জীবন যুক্ত আছে। সংগঠন তো সাহিত্য সংগঠন তো একটা আলাদা বিষয়। একটা কবি লেখক আধুনিক যুগের, সে তো পারিবারিক সংগঠনেরও দায়িত্ব পালন করে, এবং পেশাগতভাবে প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে। যখন সে শিক্ষা গ্রহণ করে তখন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে সেটাও একটা দায়িত্ব পালন করে। সেই কারণে আমি মনে করি যে সংগঠন তো শুধুমাত্র শিল্প সাহিত্য আর আবৃত্তি সংগঠন না, মানুষ অনেক সংগঠনের সঙ্গে যুক্ত হয়। পরিবারও একটা সংগঠন, চাকরি যেখানে করে সেটাও সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সেটাও একটা সংগঠন। আমি যে বাজার করি এখানেও আমি একটা সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত থাকি বলে মনে করি। সে কারণে সামাজিক সমস্ত
কর্মকাণ্ডগুলোর সঙ্গে আজকের যুগে কবিরা যুক্ত থাকতে পারেন। আজকের কবিরা তো একবারে সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আউলা ঝাউলা হয়ে সেই স্বভাব কবির মতো সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে কবিতা লিখবে, এটা তো সম্ভব নয়। এইটুকু বলি এই না, পর্যায়ে। বেশ অসাধারণ ভাবে ভাইয়া বললেন, মানে কথাগুলো মানে শুনে মনে হচ্ছিল যে না, হ্যাঁ, সবকিছুর সাথে একজন কবি যুক্ত থেকে তার কবিত্বকে প্রকাশ করতে পারে। আমরা আবার ভাইয়া ফিরে যাচ্ছি তুলি আপুর কাছে, আরেকটি আবৃত্তি শুনে আসি। তুলি আপু, আপু আমাদের শুনতে পাচ্ছেন? ওটাকে আনমিউট করে দিতে হবে। আপু আপনার মাইক্রোফোনটি আনমিউট করে দেন। আপু আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। যে শোনা যাচ্ছে না, ওখানে মিউট করে দিতে হবে। হুম, ওখানে মিউট থাকলে আনমিউট করে দিতে হবে। আপু আনমিউট করেছেন, আপু কি শুনতে পাচ্ছেন? বাইরে যেয়ে কথা বলবেন, একটু বাইরে যেয়ে কথা এখন বলবেন। শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আপু, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপু আমরা আপনার সাথে আরো কিছুক্ষণ গল্প করি, আড্ডা দেই, আপু ফিরে আসুক। আমরা আমার যা যা আপনাকে আরো প্রশ্ন আছে আমি সেই পর্বে চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আশা করছি ততক্ষণে আপু আমাদের সঙ্গে আবার যুক্ত হবেন। তো বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক উত্তম দাস আপনাকে নিয়ে কিছু মতামত প্রকাশ করেছেন। তার মধ্যে আমি একটি বিষয়কে হাইলাইট করছি। তিনি বলেছেন যে স্বদেশ ও সময় চেতনার গোলাম কিবরিয়া পিনু। তো আপনার শোনা যাচ্ছে না। আচ্ছা, আমার কথাও কি বোঝা যাচ্ছে না ভাইয়া? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, জি, আমি কি প্রশ্নটি আবার করবো ভাইয়া? হ্যাঁ, জি, হ্যাঁ, জি, হ্যাঁ, বলুন। হ্যাঁ, জি। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক উত্তম দাস আপনাকে নিয়ে কিছু মতামত প্রকাশ করেছেন। তার মধ্যে আমি একটি জিনিসকে হাইলাইট করছি। তিনি আপনাকে নিয়ে বলেছেন যে স্বদেশ ও সময় চেতনার কবি গোলাম কিবরিয়া পিনু। তো এই বিষয়ে আপনার কি কোনো মতামত আছে, বা আপনি এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, উনি অনেকটা যথার্থই বলেছেন বলে আমার কাছে মনে হয়। কারণ হলো জি, যে আমি নিজেও মনে করি যে আজকের যুগে যারা কবিতা লিখবেন তারা এই সময় কালকে ধরবেন এবং আজকের কবিতা হয়ে উঠবে আগামীকালের কবিতা, চিরকালের কবিতা। এবং আজকে যে কবি কবিতা লিখবেন তিনি এই সময়ের মধ্যে তার অধিবাস, তার বসবাস, তার জীবনযাপন এবং এই সময়কালের মধ্যে বসবাস করে তার একটা অভিজ্ঞতার জগৎ তৈরি হয় এবং একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আমরা তো এই যুগের সন্তান, আমরা ওইভাবে মনে করি যে আমাদের যে এই যে সময়কালটা এটা একটা আধুনিক কাল, এটা অনেক পরিবর্তন হয়েছে। 200 বছর আগে যে জীবন সমাজ ছিল তা থেকে হাজার হাজার বছর আগে যে স্থির সমাজ ছিল তা থেকে এই 100 বছরে যেগুলো পরিবর্তন হয়েছে তা হয়তো হাজার বছরের মধ্যেও হয়নি।
আমাদের অর্থনীতি ব্যবস্থা পরিবর্তন হয়েছে। আপনারা জানেন যে এই ১০০ বছর আগেও বা ২০০ বছর আগেও একটা দেশ থেকে আরেকটা দেশে মানুষ যাতায়াত করতে পারতো না। খুব অল্প সংখ্যক মানুষ যেতে পারত। এবং আজকের যুগে আমরা লক্ষ্য করছি যে এই যুগে এসে অনেক মানুষ আমাদের দেশে প্রায় ১ কোটি লোক বিদেশে থাকে, বিভিন্ন উন্নত দেশে থাকে, অন্যান্য দেশে থাকে এবং এই থাকতে গিয়ে সেই দেশে গিয়ে তারা বিভিন্ন পরিধির মানুষজনের সঙ্গে মিশছে, একটা মিথস্ক্রিয়া হচ্ছে, একটা সাংস্কৃতিক সমন্বয় হচ্ছে, মিথস্ক্রিয়া হচ্ছে। সেখানে যে আহ, একটা অবস্থান নিয়ে একটা অখণ্ড মানব জাতির এক মধ্যে একটা যে মৈত্রী হওয়া উচিত সেটাও অনুভব করছে। তাই এগুলো একটা পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের বিষয়গুলো আমরা মনে করি আজকের কবিরা আহ, তার কবিতায় টেনে আনবেন। তাছাড়া আজকে তো আপনারা জানেন যে প্রযুক্তির অনেক পরিবর্তন হয়েছে। এই সময় সময় এসে আমরা অনেক কিছু লক্ষ্য করছি যে ফ্রোডীয় চিন্তা, মার্ক্সের চিন্তা, জিন তত্ত্ব, তারপর অণুজীব বিজ্ঞান, এগুলোর আবিষ্কারের ফলে হয়েছে কি মানুষের অনেক ধরনের ধারণা, চিন্তা ভাবনা এগুলো আধুনিক হয়েছে, পরিবর্তন হয়েছে। সেই সব পরিবর্তনের মুখে দাঁড়িয়ে থেকে আমাদের মধ্যেও অনেক ধরনের বোধের পরিবর্তন হচ্ছে। বোধ আমাদের মধ্যে আমরা নিজেরাই উস্কে দিতে পারছি। এইসব চিন্তা চেতনার উপর দাঁড়িয়ে থেকে এইসব চিন্তা চেতনা পাটাতনে পা রেখে, তো সেই কারণে আমাদের কবিতা এই সময়ের কালেরই হওয়া উচিত বলে আমি মনে করি। আজকের যুগের কবিরা যদি আমি সেই সময় পুরোনো আমলের চিন্তা ভাবনা নিয়ে লিখি বা সেই ধরনের দর্শন নিয়ে লিখি, সেই ধরনের বিবেচনা বোধ থেকে লিখি, তাহলে তো হবে না। সেই কারণেই হয়তো তিনি এটা বলেছেন যে এই সময়ের কালে কবিতা। আর একটা বিষয় তিনি বলেছেন হয়তো স্বদেশমূলক। হ্যাঁ, আমাদের কবিতা বিশেষ করে আমরা যারা কবিতা লিখি আমাদের কবিতার আহ, আমরা তো সমাজ সচেতনও কবি, যেমন স্বদেশ সচেতনও কবি। এবং স্বদেশের যে মানে অনেক ধরনের উত্থান পতন, পরিবর্তন, আমাদের এই স্বদেশ নিয়ে যে আমাদের স্বপ্ন, ভালোবাসা, আকাঙ্ক্ষা, এগুলো তো আমাদের কবিতার মধ্যে আহ, আমরা পুনঃস্থাপন শুধু করি না, আমরা এটাকে ধরে টেনেও আনি এবং সেইভাবে আমরা কবিতায় আমাদের স্বদেশের কথা আমরা প্রাণ দিয়ে থাকি। তা এই কারণে হয়তো এই দুটো কথা আমার ক্ষেত্রে হয়তো বা অনেকের ক্ষেত্রে এটা আহ, ঠিক হতে পারে যে সময় এবং স্বদেশের কবিতা আমরা লিখেছি। কেমন? ধন্যবাদ। হ্যাঁ, শোনা যাচ্ছে? আবার কি শেষ হয়ে গেল? তাহলে আমার মনে হয় আহ, তুলি, আপনি কি শুনতে পাচ্ছেন? তুলি, আপনি কি জি, শুনতে আমি পাচ্ছেন? শুনতে পাচ্ছি। তাহলে আপনি কবিতা পড়ুন, আমার মনে হয়। এবার পাঠ করছি। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও তারপরও প্রেম নদীটি শুষ্ক হয়ে থাক, আমি চাই না। মহানন্দা থেকে দামোদর পর্যন্ত অন্তত অন্তত মূল স্রোত উর্মি মুখর থাকুক। নদী তীর ও সমুদ্র তট জলপূর্ণ। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলেও কিছু নেই। তারপরও ভালোবাসা আছে বলে বীজতলা মুকুলোদ্গম পুষ্পসজ্জা শোকযাত্রার পরও মোচনের আনন্দ, ডানাওয়ালা সমস্ত পাখির পাখ সাথে আহত হওয়ার পরও ঠাকুরে ফুলেছি শস্য, শ্রেণী হরিদ্র মুখে অগ্নিদগ্ধ প্রান্তর পার হয়েছি আমি। নিজের আকাশে দেখেছি আকাশে দেখেছি,
নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও হতবুদ্ধির মধ্যেও, বেদনার মধ্যেও, স্ববিরোধিতার মধ্যেও ভালোবাসার অন্তঃসত্ত্বা হয়েছি। ঘৃণা দূরে সরিয়ে রেখে বিবেক বুদ্ধিতে জেগে আছি এবং আত্মত্যাগের মহিমা নিয়ে প্রচ্ছন্ন হয়েছি। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসার উষ্ণতা অস্বীকার করিনি। কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও বিমুক্ত করে রাখিনি। হৃদয় দিয়ে হৃদয় অনুভব করেছি, কষ্ট দিয়ে কষ্ট অনুভব করেছি। চরম মূল্য দিয়েছি বৈশাখের খরতাপে, শুষ্ক বেলা ধরে। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসার দুর্বুদ্ধির আধার ও শয়তানের বাকশক্তি ব্যবহার করা। অনুভূতি ও আবেগের জায়গায় দাঁড়িয়ে থেকে যদিও এর অনেকটা প্রহেলিকাময় বোধের অগম্য, তারপরও সে রহস্যের মধ্য থেকে মানসিক শারীরিক স্নায়ুবিদ্যুৎ খেলা দেখেছি। নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা নেই। তারপরও ভালোবাসা বিবেক বুদ্ধির মধ্যে বেঁচে থাকে, দীর্ঘস্থায়ী হয়। বিবেক বুদ্ধি না থাকলে হতে হয় খুনি কবুতর, করুণ জিঘাংসার লব্ধে। ঘৃণায় আসক্ত হয়ে বেড়ে যায় অন্ধকার। ভালোবাসা হয় নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। তারপরও ভালোবাসা কামনায়, বাসনায়, চেতনায়, বস্তুগত মিলনে আর মানবিক সম্পর্ক প্রসারিত করতে এই মৃত্তিকায় সবসমুখী জবা হয়ে। চান্দ্র মাসে আমি আলোকিত হই, বৃষ্টি মুখর হই, নিরঙ্কুশ ভালো বলে কিছু নেই, নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপু, এত সুন্দরভাবে আবৃত্তি করে আমাদের শোনানোর জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলছি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে সরাসরি দেখতে পাচ্ছেন নিউ বাংলা টিভি ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো পিনু ভাইয়া, আপনার কাছে যাচ্ছি। আপনি বাংলার নারী লেখকদের নিয়ে গবেষণা গ্রন্থ লিখেছেন, যা বাংলা একাডেমিতে প্রকাশ হয়েছে, যেখানে আপনি তাদের জীবন চেতনা, আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম, তাদের সৃজনশীলতাকে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। তো বাংলার নারীদের সাহিত্যের এই পদাচরণ নিয়ে লেখার ইচ্ছা কেন জাগলো, বা তাদেরকে আপনার লেখনীর নিপুণতায় কেন আনতে ইচ্ছে করলো? অনেক ধন্যবাদ যে আমার এই প্রবন্ধ এবং গবেষণামূলক প্রবন্ধকে টেনে আনলেন। এটা আমি নিজে উপলব্ধি করেছি। সেটা হলো এই যে আমি আমার পরিবারের অভিজ্ঞতা থেকে জেনেছি যে নারীরা কিভাবে নির্যাতিত হয়, কিভাবে সমাজে অনেকটা কষ্টকর পরিস্থিতির মধ্যে পতিত হয়। আমার কাছে এটা মনে হয়েছে যে নারীরা এই 100 বছর না, 19 শতকের আগে প্রায় শত বছর ধরে নারীদের 3-4টি প্রধান কাজ ছিল। একটা হলো পতি সেবা করা,
একটা হলো সন্তান জন্মদান করা এবং প্রতিপালন করা এবং ঘর সংসারের কাজ করা। এর বাইরে কিন্তু নারীদের অবস্থান ছিল না শত শত বছর ধরে। তারা এই একরৈখিক বছর জীবনের ধরে। মুখোমুখি হয়েছে। হ্যাঁ, এবং পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে এই বিংশ শতাব্দীতেও আমরা লক্ষ্য করেছি যে অনেক নারীরা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার কারণেই কিন্তু মৃত্যুবরণ করেন। যেমন আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার এক নানা নানী ছিলেন, তার প্রায় 13টি সন্তান, এবং আমি দেখলাম যে প্রতি বছরে তার সন্তান তিনি জন্ম দিচ্ছেন, কিন্তু জন্ম দেওয়ার সময় 13 জন তখন তিনি মারা গেলেন অল্প বয়সে। তো এইরকম একটা করুণ পরিস্থিতির মধ্যে কিন্তু ছিল। পরবর্তীতে তো আপনারা জানেন যে নারীরা অনেক ক্ষেত্রে তাদের জন্ম, শাসন এগুলোর বিষয়ে সচেতন হলো, যার ফলে হয়তো তারা তাদের এগুলো নিয়ন্ত্রণ করতে পারলো, যার ফলে অনেকটা শিক্ষার দিকে মনোযোগ দিতে পারলো। আপনারা অনেকে জানেন যে নারী শিক্ষা তো সব ক্ষেত্রে বন্ধ ছিল, আমাদের এই ভূখণ্ডে ছিল। এই 19 শতকে নারীদের শিক্ষা পথে যাত্রা শুরু হলো। প্রথমে হয়তো ঘরোয়া যাত্রা শুরু ভাবে করা হয়। নারী শিক্ষার প্রবর্তন হয়েছিল, হ্যাঁ, জেনে না শিক্ষা যেটাকে বলে, যে অনেক স্বামীরা লন্ডনে লেখাপড়া করতে গেলে ওখান থেকে এসে তারা দেখলো যে যদি আমি আমার স্ত্রীকে শিক্ষা দিতে পারি তাহলে পরিবারের জন্য কল্যাণ হবে, সমাজের জন্য কল্যাণ হবে, এভাবে শিক্ষাটা শুরু হলো। তারপরে তো 19 শতকে কলকাতায় লেখাপড়ার প্রবর্তন হলো নারীদের। আপনারা জানেন বেগম রোকেয়া মুসলিম, বিশেষ করে মুসলিম নারীদের জন্য শিক্ষা প্রবর্তন জি। করলেন, স্কুল করলেন। তো এইভাবে, আর পাশাপাশি আপনারা আরো ইতিহাসগত ভাবে যদি জানেন তাহলে দেখবেন শুধু আমাদের দেশে নয়, যেগুলো উন্নত দেশ বলি যেমন আমেরিকা, তারপর ইংল্যান্ড, এখানেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে 19 শতকের শেষ দিক পর্যন্ত এবং তারপর হচ্ছে তার আগে পর্যন্ত নারীদের প্রবেশ অধিকার ছিল না বিশ্ববিদ্যালয়গুলোতে। কিন্তু শিক্ষার প্রবর্তনের ফলে হলো কি, নারীরা তাদের জীবনকে নতুন ভাবে দেখা শুরু করলো, শুধু তাই না, শিল্প সাহিত্য তারা আসা শুরু করলো। আপনারা জানেন যে 19 শতকে এই লেখাপড়া থেকে শুরু করে নারীরা আস্তে আস্তে ধীরে ধীরে পুরুষদের পাশাপাশি আমাদের নারীরা শিল্প সাহিত্যের সাথে যুক্ত হলো। আপনারা জানেন যে সেখানে অনেক নারীরা কবিতা লেখা শুরু করলো, আত্মজীবনী লেখা শুরু করলো, প্রবন্ধ লেখা শুরু করলো, তাদের লেখা পত্র-পত্রিকায় ছাপা শুরু হলো। এগুলো বিষয়ে আমার এক ধরনের খুবই আগ্রহ, উদ্দীপক একটা অবস্থান ছিল যে আমি এগুলো নিয়ে একটু লেখালেখি করি, এবং সেই কারণে এই গবেষণাটা আমি করি। এবং সেখানে প্রায় আহ নারীদের 19 শতক, তার আগের সে অবরোধ প্রথা, তারপর হচ্ছে শিক্ষা বঞ্চিত অবস্থা, তারপর মুসলিম নারীদের যে অবস্থা, মুসলিম নারী লেখকদের যে কি অবস্থা, কোন পর্যায়ে আছে, সেটা নিয়েও আমি এইসব গবেষণায় আহ, টেনে এনেছি। এবং এইভাবে আচ্ছা। আমি মনে করি যে পাশাপাশি যে নারীরা যদি পাশাপাশি পুরুষদের পাশাপাশি না দাঁড়ায় তাহলে সমাজটা আসলে পরিপূর্ণ হবে না। এই জন্য তো রোকে একটা কথা বলেছেন যে একটা মানুষের দুটো পা, এবং সেই দুটো পার মধ্যে একটা পা যদি অকেজো হয়ে যায় তাহলে সেই মানুষটা পরিপূর্ণ মানুষ নয়, এবং সেই মানুষটা ঠিক মতো হাঁটতে পারবে না। আহ, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি এই নারী বিষয়ক লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছি, পরবর্তীতেও লিখেছি, এবং গত বছরও একটা আমার বই বের হয়েছে নারীদের উপরে, নারী লেখকদের উপরে একটা প্রবন্ধ বই বের হয়েছে। জি। আমি মনে করি যে নারীরা লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু তারা সেইভাবে আবিষ্কৃত হননি। আমাদের দেশেও বিশেষ করে মুসলিম নারী লেখকরা, সে খোদেজা খাতুন থেকে শুরু করে আজকে রাবেয়া খাতুন, রোকেয়া, দৌলতুন্নেসা খাতুন, আমরা অনেকের নাম জানি না, আমরা লায়লা সামাদের নাম জানি না, প্রথম মহিলা সাংবাদিক, ভালো বিশিষ্ট গল্পকার, তাদের নাম জানি না। এবং নারীরা আলোচনার ক্ষেত্রেও দূরবর্তী আছেন, তারা অনেক অন্ধকারে আছেন। নারীদের যে আত্মপ্রতিষ্ঠা, বিশেষ করে শিল্প সাহিত্যে প্রতিষ্ঠা, এটার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক জীবন কে কষ্টকর পরিস্থিতির মধ্যে নিতে হয়েছে।
আমরা একটা উদাহরণ দিয়ে যদি বলি, আমরা দৌলতুন্নেসা খাতুনের কথা যদি বলি, তিনি বিয়ে হয়েছিল প্রায় ক্লাস 1 এ পড়ে বা এইরকম সময়। তারপর বিয়ে হওয়ার পরে তিনি লেখাপড়া শুরু করলেন, মেট্রিক পড়লেন, তারপর প্রাইভেটে ইন্টারমিডিয়েট পাশ করলেন, মাস্টার ডিগ্রি পাশ করলেন। তারপর তিনি লেখাপড়া শুধু করেনইনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমাজকর্ম ইনস্টিটিউট আছে সেখানে তিনি যুক্ত হলেন এবং প্রথম দিকে তিনি সমাজ কল্যাণের উপরেও বই লিখলেন। এবং শুধু তাই নয়, তিনি উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ লিখেছেন, ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, একজন মুসলিম নারী। তিনি একজন এমপি ছিলেন, এটা আমার সম্ভবত মনে হয় ৭৮-৭৯ সালে। তিনি যৌতুক বিরোধী প্রস্তাবনা নিয়ে যৌতুক বিরোধী আইন পাশ করিয়েছিলেন পার্লামেন্টে। তার কথা তো আমরা জানি না। তারও প্রায় ১০০ বছর হবে আগামীতে তার জন্ম। কিন্তু আমরা তাদের সেই সংগ্রামের কথা জানি না। বিশেষ করে নারীদের সংগ্রাম তো আরো ভয়াবহ, আরো সংগ্রাম মুখর, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে। এই পারিবারিক ব্যক্তিগতভাবে সংগ্রামের মধ্য দিয়ে থেকেও তারা লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছে, সমাজকর্মের সাথে যুক্ত হয়েছে। এটা একটা মহৎ বিষয়, একটা মহৎ এলাকা বলে আমি মনে করি। সেই কারণে এই নারীদের উপরে লেখালেখির ক্ষেত্রে আমি আগ্রহী হয়েছি, গবেষণা করেছি। ধন্যবাদ। আবার কি চলে গেলেন নাকি? তুলি, আপনি আবার একটু কবিতা পড়ুন, তাহলে ভালো হয় মনে হয়। আমরা দুজনে আজকে আছি, পরিচালনা করি, কি করা যাবে? হ্যাঁ, তুলি পড়ুন আপনি কবিতা। নদীকে বলেছি, নদী বড় হও। নদী বলে, আমি জল ছাড়া বড় হই না। জল যত বড় তত বড়। মানুষ কি একা বড় হয়? প্রশ্নের উত্তর আরো বলে, জল ছাড়া আমি অবলুপ্ত হই, বাতিল হই, বিনাশ হই, কুল রক্ষা হয় না। কালো গ্রাসে পড়ে কালো হারিয়ে যায় কত নদী। আমি প্রফুল্ল হয়েছি, ঝর্ণার জল পেয়ে ঝরঝরে, আকাশ ভাঙা বৃষ্টি চন্মনে, প্লাবনের জলে তাজা ভূগর্ভ জলে টলমলে। জলই উচ্চতা বাড়ায়, জলই গভীরতা বাড়ায়। তারপর পথে, গিরিপথে, বনের ভিতর দিয়ে জলের সাহচর্যে আমি কুণ্ঠা প্রবহমান। জলের কপটতা নেই, গম্ভীরাস্ত্র নেই। আমি শুধু এতটুকুই জানি, জলের উদারতায় উদার উর্মিমুখর হয়ে উঠি, হৃদয় গ্রন্থি খুলে ধরেছি আমি। ধন্যবাদ। পড়া হলো না? আরেকটি কবিতা পড়ুন যদি কবিতা থাকে, আপনার কবিতায় শুনি। পরপর পড়ুন, ও না আসা পর্যন্ত। আরেকটি কবিতা পড়ুন, আমার মনে হয়, যদি থাকে। শোনা যাচ্ছে না? অবশ্যই। হ্যাঁ, পড়ুন। হচ্ছি প্রকৃতি। শোনা যাচ্ছে না। যেই খুলে ফেলেছ নিজেকে, আত্মসমর্পণ করো কার কাছে? কোনো বাছ বিচার নেই। তোমার নিজের পাখা খুলে রেখে হেঁটে হেঁটে কই যাও? কার কাছে গিয়ে ধরা দাও? নেই। তোমার কি কোনো
ভালো লাগা নেই? তোমার কি কোনো অভিরুচি নেই? তোমার কি কোনো তোমার কি কোনো মোহঘর নেই? তোমার কি কোনো অপছন্দ নেই? তোমার কি খান নেই? আধ বোঝা নিমীলিত চোখ, ঘরের মধ্যে একা ছাই মাখা অবস্থায় গোলাপ দিঘির ভেতর অশ্রুলোচন শোকজ ছবি ও মরা কান্না নিয়ে সত্যি সত্যি এরপর এরপর অন্য পরিপাটি হও, এরপরও কার জন্য ঘুমিয়ে লাস্যময়ী হও। নিজের ইচ্ছায় চোখে চপ্পল পরো কিংবা উত্তরী, একবার মসৃণ পরো, একবার মিহি কাপড় পরো, কখনো বেনারসি, কখনো ভেলভেট, কখনো বস্ত্র। অস্ত্র হাতে থাকে কতটুকু, তোমারও মস্তিষ্কে আছে বহু রূপসীরা, বহু বর্ণিল উদ্ভাস। তোমারও আছে সংবেদন, আদ্যজ্ঞান, অনুভূতি চেতন সব। তুমিও তুলতে পারো নিজের কাছ থেকে নিজেকে। কেন চলে যাও? কেন তুমি তুমি এত কষ্ট সহিষ্ণু কেন? উদাসীন কেন? কার অভিশাপে বারবার বন্দী হও? কার লালন বারবার বলি হও? ভয় বিহ্বলতার ভেজা মেঘে আটকে কোন ঋতুচক্রে, কোন খাপে, কোন মাপে থেকে যাও? তোমার প্রকৃতি কোন প্রকৃতিতে ধুলো ধূসরিত হয়ে যায়? শেষ রাতেও তোমার পদ্মলোচন হবে না, শেষ রাতেও তোমার পদ্মলোচন হবে না। ধন্যবাদ। তুলি তো দুটো কবিতা পড়লো, এখন বলুন আপনি। তুলি আপুকে অসংখ্য ধন্যবাদ। আহ আমি ভাইয়ার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি যে আহ একজন রাজনীতিক মনোভাব নিয়ে কি কবি হওয়া যায়? ও, না, রাজনীতিটা তো খুব সংকীর্ণ অর্থে ব্যবহার হলে হয়তো এটা অর্থ অন্য ধরনের দাঁড়ায়। আমরা তো প্রতিটা মানুষই রাজনৈতিক জীব, এবং এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা যায়। আমরা তো ভোট দেই, নেতা নির্বাচন করি, তারপর সংগ্রাম আন্দোলনে থাকি, তারপর বিশ্বের যে কোনো একটা বিষয় থাকলে আমরা মতামত ব্যক্ত করি, ভালো অন্যায় কোনটা কোনটা অন্যায় নয়। তো কবিরা তো স্বাভাবিকভাবে রাজনৈতিক সচেতন, সে হয়তো সরাসরি সংগঠন নাও করতে পারে, হয়তো মিছিল মিটিং বা জনসভায় সে হয়তো অংশ নাও নিতে পারে, অনেকে নিয়েছে, যেমন নজরুলের কথা বলি, তিনি রাজনীতি করেছেন, সংগঠন করেছেন, নিজে রাজনৈতিক দলের প্রবর্তন করেছেন, তার ৬টি বই সে কারণে নিষিদ্ধ হয়েছে ব্রিটিশ আমলে। আর কোন লেখক কবির বই এইভাবে নিষিদ্ধ হয়নি, সরাসরি প্রত্যক্ষভাবে রাজনৈতিক ভাষ্য সম্বলিত লেখালেখি করেছেন। এটা আমাদের ইতিহাসে আছে, এবং যারা অনেক বড় কবি তারা সরাসরি প্রত্যক্ষভাবেও অনেক সময় রাজনীতি করেছেন। সেই যদি আমরা ধরি ইকবালের কথা, ফয়েজ আহমেদ ফয়েজের কথা, আমাদের এই ভারতবর্ষে আরো অন্যরাও আছে, তারপর সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেকে, এবং বিশ্বের অন্যান্য যেমন স্পেনের অনেক কবি আছে, নাম বললে অনেক হবে। তো আমি মনে করি যে রাজনৈতিক সচেতন তো অবশ্যই হতে হবে। রাজনীতি সচেতন মানে সমাজ সচেতন, অর্থনীতি সম্পর্কে জানা, শাসন পদ্ধতি জানা, তারপর হচ্ছে পৃথিবীটা কোন জায়গায় যাচ্ছে, কোন পদ্ধতির মধ্য দিয়ে রাষ্ট্র শাসন হচ্ছে,
এগুলো সম্পর্কে তো একটা আধুনিক মানুষের জ্ঞান থাকা অবশ্যই দরকার। এবং আমি অবশ্যই। প্রথমে বলেছি যে আজকের কবিরা হচ্ছে আধুনিক কবি। আধুনিক কবি হলে সবকিছুই জানতে হবে, মনস্তত্ত্ব জানতে হবে, রাজনীতি জানতে হবে, সমাজতত্ত্ব জানতে হবে, জিন তত্ত্ব জানতে হবে, অণুজীব বিজ্ঞান জানতে হবে। এই ধরনের যেসব আবিষ্কার হচ্ছে, নতুন নতুন বিজ্ঞান আসছে, নতুন নতুন বিষয় আসছে, সেগুলোকে তো ধারণ করতেই হবে। আমি সেটাই মনে করি। যে আমার এই প্রশ্নটি করার কারণ হচ্ছে আমি শুনেছি আপনি ছাত্র রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তো সেই পরিপ্রেক্ষিতে আমার আপনাকে প্রশ্নটি করা। অ্যাকচুয়ালি একজন কবি যখন কোনো বিষয়ে লেখে তার কিন্তু সেই ক্যারেক্টারটা ধারণ করতে হয়। তো আমরা হ্যাঁ, সাধারণ মানুষ যারা আছি তাদের আমাদের ধারণা যে রাজনৈতিক মনোভাব থাকলে সেই ভাবটা একটু কঠোর ভাব, যেহেতু সেই ক্যারেক্টারটা অন্য কিছু বিলং করে। তো না এটা কিন্তু অনেকভাবে ভাবে। হ্যাঁ, অনেকভাবে উম, ভাবে। এবং তবে একটা জিনিস যে সে যদি সংগঠনও করে, তবে আমি মনে করি যে একটা কবি যখন কবিতা লিখবে সেটা কবিতা হয়ে উঠতে হবে। কবিতার শিল্প শর্ত থাকতেই হবে। এবং আমি মনে করি সে যে কোনো পেশা করতে পারে, সংগঠন করতে পারে, বিভিন্ন ধরনের কাজও করতে পারে, কিন্তু যখন সে কবি তখন তার কবিতাটা কবিতা হয়ে উঠতে হবে, কবিতার শিল্প শর্ত পূরণ করতে হবে। অবশ্যই। এটা জি, আমি অবশ্যই মনে করি। জি। বাহ! খুব সুন্দর ধারণা দিলেন। এখন বর্তমানে তরুণ সমাজে দেখছেন অনেকেই কিন্তু লেখালেখির সঙ্গে যুক্ত হয়েছেন। কবিতার বই এখন হ্যাঁ, অনেকে কিনে পড়ে না। খুব কম আমরা দেখে থাকি যে কবিতার বই মানুষ কিনছে। কারণ এখন অনলাইন থাকার কারণে ভার্চুয়াল জগতে সবকিছু এত ইজি হয়ে গিয়েছে যে আমরা সবকিছু হাতের নাগালে পেয়ে যাচ্ছি। কিন্তু পড়ার প্রতি যাদের আগ্রহ আছে তারা কিন্তু ঠিকই সেসব বিষয় কালেক্ট করে নিচ্ছে। তো অনেকেই এখন কিন্তু লিখছে। তো লেখার সেই ধারাটাকে আপনি কিভাবে দেখেন? যে অনেকে কিন্তু এখন যা আসছে কি বলছি, তারা কিন্তু সেই গতানুগতিক আমাদের যে কবিদের ধারণা, তারা যা মনে আসছে তাই তারা এক্সপ্রেস করছে, তাই তারা লিখছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? ধরেন কবিতা প্রকাশের অনেক ধরনের মাধ্যম বের হয়েছে, বিশেষ করে আমাদের ইন্টারনেট ভিত্তিক অনেক পত্র-পত্রিকা হয়েছে, ফেসবুক হয়েছে। আমাদের সময় যখন আমরা লেখালেখি শুরু করেছি তখন তো এত মাধ্যম ছিল না প্রকাশে। এটা একটা সহজ মাধ্যম হয়েছে, অনেকে লেখালেখি করছেন, এই কারণে অনেকে কবিতা লিখছেন। অনেকে হয়তো মনে যা আসছে তাই লিখছে। হয়তো তিনি হয়তো শেষ পর্যন্ত কবি হয়ে উঠবেন কিনা সেটা তার ভবিষ্যতে বলবে হয়তোবা। তবে আমি মনে করি যে একটা স্বাভাবিক প্রবণতা আছে যে আমরা যদি কবিতা নিয়ে চর্চা করি বা একটা কবিতা লিখি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো কাজ দেয়। সেটা হচ্ছে আমাদের কল্পনার জি, শক্তি বাড়ায়, আমাদের বাক্য গঠনের শক্তি বাড়ায়, আমরা শব্দ সম্পর্কে ধারণা বাড়ায়। কবিতার তো অনেক ধরনের কাজ আছে, এবং কবিতা সবাই লিখতে পারে। আমি এটা বাধ্যবাধকতা করতে পারি না যে আপনি কবিতা লিখবেন না। এবং কবিতার সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে তার মন মানসিকতা একটু সতেজ থাকে, কল্পনা শক্তি বাড়ে। তারপর ইথিক্যালি অনেক ধরনের প্রবণতাকেও বিকশিত করতে পারে নিজের মধ্যে। তো এগুলো হচ্ছে কবিতার কাজ। এগুলো কবিতার কাজগুলো সূক্ষ্ম। কেউ যদি আবৃত্তি করে তার মানে এক ধরনের মননশীলতা তার মধ্যে বিকশিত হয়। কেউ যদি একটা খসড়া কবিতা লেখে, একটা কবিতা লেখে, তার মধ্যেও একটা মননশীলতা, একটা কল্পনা শক্তি, একটা সৃজন শক্তিরও একটা বিকাশ লাভ করে। সে কারণে আমি মনে করি যে কেউ কবিতা লিখতে পারেন এবং কবিতা চর্চার সঙ্গে যুক্ত থাকতে পারেন, আবৃত্তির সঙ্গে যুক্ত থাকতে পারেন। কিন্তু জি, যিনি কবি হয়ে উঠবেন তাকে অনেক পথ অতিক্রম করতে হবে, তাকে অনেক পথে যেতে হবে, অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে, অনেক ধরনের প্রস্তুতি নিতে হবে, অনেক ধরনের আত্মত্যাগও করতে হবে, অনেক ধরনের সিঁড়িতে ওঠার আহ্বান থাকবে, হাতছানি থাকবে। সেসব বন্ধ করে নিয়ে কবিতার সিঁড়িতে পা রেখে তাকে উঠতে হবে বা যেতে হবে। সেই কারণে আমি মনে করি যে কবিতা বা কবি হয়ে ওঠার বিষয়টা একটা ধারাবাহিকতার বিষয়, সংগ্রামের বিষয়, এবং এটা নিজের ভিতরে এটা সবসময় রাখতে হবে বলে আমি মনে করি। জি। খুবই হুম। সুন্দর মতামত আপনার পেয়েছি ভাইয়া। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।
আমরা তো দর্শকের উদ্দেশ্যে এটুকুই বলবো যে আমরা তো কবিদের একটা সুবিধা হয়েছে কি আমরা কবিতা পড়তে পারছি এই আধুনিক প্রযুক্তিতে পা রেখে। এটা একটা সুবিধা হচ্ছে। পাশাপাশি আমরা প্রথমে বলেছি যে আমাদের সময়কালটা খুব বিপর্যয় কাল। তো সেই সময় আমরা সবাই ভালো থাকি। আমরা নিজেদের প্রতি লক্ষ্য রাখি, স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখি, আমাদের আচরণের প্রতি লক্ষ্য রাখি, আমাদের প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখি, পরিবারের সদস্যদের প্রতি লক্ষ্য রাখি। এবং কিভাবে এই মহাসংকট কালটি আমরা কাটিয়ে আমাদের জীবনের সহজ সরল স্বাভাবিক জীবনকে আমরা আবারও ফিরিয়ে আনতে পারি, সে বিষয়ে আমরা সবাই যেন হাতে হাত রেখে চলি, এই আশাবাদ ব্যক্ত করি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা কামনা করি। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। ফুলি আপু, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। শোনা যাচ্ছে না। আপু, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। আচ্ছা, আমরা তাহলে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের আজকে প্রযুক্তিগত কিছু সমস্যার কারণে অনুষ্ঠানে কিছু বিঘ্নতা ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি আপনারা সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সুস্থ থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।